নমস্কার বন্ধুরা, ইউটিউব যারা দেখেন, এই ইউটিউব প্ল্যাটফর্ম এখন প্রচণ্ড উত্তাল। ইউটিউব প্ল্যাটফর্ম এখন গরম। এতদিন আমরা বিভিন্ন রোস্টিং দেখেছি, এ ওর বিরুদ্ধে, সে তার বিরুদ্ধে, অনেক সময় মুখ খারাপ করেও বলতো, অনেক সময় যা হোক অভিনয় করে বলতো। কিন্তু এখন বড় বড় দুজন ইউটিউবারের মধ্যে, এবং দুজনই মোটিভেশনাল স্পিকার, এই দুজনের মধ্যে কিন্তু এখন লড়াই চলছে। এবং এই লড়াইটা সত্য এবং অসত্যের মধ্যে লড়াই। দিন আগে সন্দীপ মাহেশ্বরীজি ওনার একটা ভিডিও উনি পাবলিশ করেছিলেন। আমি সেই ভিডিওটা কিন্তু প্রথম দেখিনি, কিন্তু তারপরেই আমি ওনার কমিউনিটিতে একটা পোস্ট দেখেছি। তার আগে বলিনি যে আমি যে দুই বড় ইউটিউবার রয়েছেন, দুজনকেই আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, কারোকে যদি 100, আরেকজনকে 99 বা 98, কিন্তু আমি দুজনকেই শ্রদ্ধা করি। এবং আমার আজকের ভিডিও কারোর বিরুদ্ধে নয়, কারোর পক্ষেও নয়। আমি এই ভিডিও দেখে যেটা বুঝেছি এবং কমিউনিটি পোস্ট দেখে আমি যেটা বুঝেছি, আমার কাছে মনে হচ্ছে সেটা সত্য এবং অসত্যের লড়াই। সন্দীপ মাহেশ্বরীজির একটা কমিউনিটি পোস্ট হঠাৎ করেই আমার ব্রাউজারে এলো। আমি ওনার ভিডিও দেখি, সন্দীপ মাহেশ্বরীজির ভিডিও আমি মোটামুটি দেখি। হ্যাঁ, সবগুলো দেখি কথা বলবো না, কিন্তু আমি বেশিরভাগ ভিডিওগুলোই দেখি। ইদানিংকার যে উনি বিজনেসের ব্যাপারে যে ভিডিওগুলি উনি পাবলিশ করছেন, সেগুলো আমি দেখিনি, কেননা বিজনেসের ব্যাপার অতটা আমার কাপ অফ টি নয়। তো সেই জন্য আমি ওই ভিডিওগুলো দেখি না। তো ওনার কমিউনিটি পোস্ট ওইটার মধ্যে দেখলাম যে উনি লিখছেন যে ওনার টিমের ওপরে প্রচুর প্রেশার আসছে, যে উনি যে ভিডিও বিগ স্ক্যাম এক্সপোজড করে উনি একটা বোধহয় এই টাইটেলেই একটা ভিডিও উনি করেছিলেন। ওই ভিডিওটাও কিন্তু আমি দেখিনি, এবং ওই ভিডিওটা ডিলিট করার জন্য নাকি ওনার ওপরে খুব প্রেশার। এবং ওই ভিডিও যারা তৈরি করেছেন বলতে ওই ভিডিওতেও মানে দুটো বা তিনটে ছেলের ব্যাপার ছিল। পরে আমি যখন ভিডিওটা দেখেছি তখন এটা বুঝতে পেরেছি। তো ওদের ওই ভিডিও ডিলিট করার জন্য এদের কাছেও নাকি অনেক প্রেশার আসতে শুরু করেছে, ওনার কাছে নাকি ফোন কলসও এসছে। তো এবার আমার যখন সন্দেহ হলো, আমি তখন ওই ওনার গেলাম, চ্যানেলে গেলাম, এবং ওই বিগ স্ক্যাম এক্সপোজড করে যে ওনার ভিডিওটা, সেই ভিডিওটা আমি দেখলাম। এবং দেখলাম যে দুটো ছেলে বলছে যে ওরা কোনো একটা কোম্পানি যে নাকি ওই MLM মাল্টি লেভেল মার্কেটিং এর মতোই আর কি ব্যাপারে যুবক সমাজকে বলছে যে বিজনেসম্যান বানিয়ে দেবে, এবং তার জন্যে এই কোর্সের কিছু লেভেল আছে। এটা একটা কোর্স, এই কোর্সের লেভেল আছে, এবং তার জন্যে কারোর কাছ থেকে 35,000, কারোর কাছ থেকে 50,000। এবং ওই ভিডিওটা দেখে আমি যেটা বুঝেছি আর কি, এবং এটা নাকি 10 লাখ অবধি গেছে। এইটুকু অবধি ঠিকই আছে। বিজনেসম্যান তৈরি করার জন্যে যে স্কিল দরকার, যে টেকনিক দরকার, সেই টেকনিক ওই কোর্সগুলো প্রোভাইড করতেই পারে, এই ধরনের তো রয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওই ভিডিওটা দেখেই আমি যেটা বুঝছি যে ওরা তো টাকা দিয়ে দিয়েছে, এবার এই টাকা রিটার্ন হবে কি করে। বলছে যে ওই কন্টেন্টে, কোর্স কন্টেন্ট এরকম কোনো দমদার কিছু নেই। এখন কথা হচ্ছে যে হতেই পারে আমার বিজনেস সম্পর্কে আমার কোনো পছন্দ ভালোবাসা নেই বা কোনো ইন্টারেস্ট নেই। এবার আমাকে যদি জোর করে আমাকে যদি কমার্স পড়তে বলে, তখন নিশ্চয়ই আমার সমস্যা হবে, আমার ভালো লাগবে না। তো এটা হতেও পারে যে ওই কন্টেন্ট কি ছিল সেটাও আমি জানি না, কিন্তু এরকমটা তো হতেই পারে যে সবার জন্য যে সব কিছু তা তো নয়, তাই না? এবার বলছে যে ওই যে দু তিনটে ছেলে, ওই ছেলেদের অবস্থা যে খুব একটা ভালো তা নয়, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তো তাদের কাছে 35,000, 50,000, 1 লাখ, 10 লাখ, 10 লাখ তো সাংঘাতিক ব্যাপার, 35,000 ওদের কাছে কিন্তু মাইনে রাখে। এবার কোর্সটা শেষ হওয়ার পরে মজাই লাগেনি, এবং
তাদের নাকি একটা গ্রুপ একটা ওরা তৈরি করেছে, যে নিজেরা নিজেরা যারা ওই কোর্সটা নিচ্ছে আর কি। এবং সেখানে ওরা অনেকেই বলা বলি করছে যে কোর্সটা তাদের পছন্দ হয়নি। ইভেন তাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওই মানে যারা কোর্স নিচ্ছে আর দিচ্ছে তাদেরও আজকাল তো সবই এরকম গ্রুপে গ্রুপে হলে মেসেজ শেয়ার করতে সুবিধে হয়, ওখানেও নাকি এই ধরনের অনেক কমেন্ট এসছে। কিন্তু আমার কাছে এইটুকু জায়গা অবধি কিন্তু আমার কাছে খারাপ লাগেনি। হ্যাঁ, 35,000 টাকা অনেকের কাছে কিন্তু কথা হচ্ছে যে যে করেই হোক, কষ্ট করেই হোক 35,000 টাকা জোগাড় করে আমার কাছে এখানেও কোনো সমস্যা বলে আমার মনে হয়নি। এবার কথা হচ্ছে যে এখান থেকে বেরিয়ে তারা নিজেরা নিজেদের বিজনেস করবে, সেটাই তো আশা করা যায়, তাই না? এখন কথা হচ্ছে যে ওদেরকে ওরা যখন বললো যে আমরা আমার যে টাকাটা দিয়েছি কোর্সে, সেই টাকাটা আমরা কি করে বার করব, তখন ওইখান থেকে বলা হলো যে এই টাকাটা তোমরা, এই যে কোর্স হচ্ছে এই কোর্সটা তোমরা আরও 2-3 জনের কাছে তোমরা ওইটা বেচো কোর্সটা, বলো, তখন তোমরা ওইখান থেকে কমিশন পাবে এবং ওই কমিশন থেকেই আস্তে আস্তে তোমাদের টাকাটা উঠে আসবে। তো অনেকেই সেলসে আছে, অনেকেই মার্কেটিংয়ে আছে, সেরকম কোনো এখানেও কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি একটা সময় ইন্ডিয়াতে রমরমিয়ে এই MLM মাল্টি লেভেল মার্কেটিং চলতো, বা আমরা আমাদের ত্রিপুরায় চেইন মার্কেটিং বলতাম। যে চেইন মার্কেটিং মানে প্রথমজন শুরু করেছে, তার আন্ডারে 3 জন বা 4 জন বা 2 জন, ধরো আমার আন্ডারে 2টো হাত, ঠিক আছে? তো এবার এই হাতের আন্ডারে আরও 2টো হাত, এই হাতের আন্ডারে আরও 2টো হাত, এই করে করে হাত বাড়তেই থাকলো আর কি। এবার যত হাত, এবার আমি ধরো 2 হাত, ধরো 2 জন আমার আন্ডারে নিলাম, তো আমি প্রথম কোর্সটা কিনেছি ধরো 2 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? এবার আমি ওদের কাছে কোর্সটা আমি বললাম যে তোমরাও কেনো কোর্সটা, তো এও কিনলো 2 লাখ, এও কিনলো 2 লাখ, তাহলে 4 লাখ। ওখান থেকে আমার একটা অংশ আমি কমিশন পাবো। তো এই করে এর তলায় যে আছে, আমার হাতের, আমার ধরুন বা হাতের তলায় যে আরও 2টো হাত আছে, বিক্রি যে করেছে, এই হাত যে এই দুজনকে বিক্রি করেছে, এ পাবে একটু বেশি কমিশন ওই দুজনের থেকে, আমি পার্সেন্টেজের হিসাবে আরেকটু কম কমিশন পাবো আর কি। সুতরাং আমি যখন শুরু করেছি আমি ধীরে ধীরে লাখ হতে খেলতে থাকবো। তো এই মানে MLM করে কিন্তু অনেকেই বাড়ি গাড়ি হাঁকিয়ে নিয়েছে, এবং এটাও সত্য সবাই যে সব বিজনেস করে মালামাল হয়ে যাবে তারও কোনো মানে নেই। এমন আজকাল প্রচুর কোচিং সেন্টার আছে, ঠিক আছে? তো কোচিং সেন্টারে যদি 100 জন পড়তে যায়, তার মধ্যে থেকে হয়তো 10 জন বা 50 জন বা 40 জন সাকসেস হলো হায়ারার্কি অনুযায়ী, বাকি 40 জন যদি হয়, বাকি 60 জন তো হলো না। তো এখানেও যে বড় আরেকজন যে ইউটিউবার, আমি তো সন্দীপ মাহেশ্বরীজির নাম নিচ্ছি, আরেকজন যে বড় ইউটিউবার, উনি এইটা করেছেন মার্কেটিং, এই MLM এর এটা করেছেন, এখানেও কোনো দোষ নেই, এটা হতেই পারে এরকম এই ধরনের। কিন্তু সমস্যাটা হচ্ছে সন্দীপ মাহেশ্বরীজি কিন্তু ওনার ভিডিওর কোথাও কোথাও কে সেই বড় ইউটিউবার এটার কোনো নামই নেননি, কিন্তু না নিয়েছে। ওখানে ওনার যে ভিডিওর প্যাটার্ন আপনারা যারা দেখেছেন যে এখানে দর্শক থাকে অনেক, উনি থাকেন, হ্যাঁ, তো এখানে প্রশ্ন উত্তর চলতে থাকে। তো এখান থেকে যে 2 জন বা 3 জন মেইনলি কথাগুলো বলছিল, তারাও কিন্তু একদমই নাম নেননি ওই বড় ইউটিউবারের। এবার মজাটা হচ্ছে ওই যে বড় কোম্পানি, বড় এজেন্সি বা বড় ইউটিউবার, এদের কাছ থেকে নাকি সন্দীপ মাহেশ্বরীজির কাছে উকিল নোটিশ, যেটা আজকাল আচ্ছার ইউটিউবে চলছে, উকিল নোটিশ এসেছে। ওই যে আমাদের ত্রিপুরায় একটা কথা চালু আছে, চোর নাকি ঢুকেছে ইয়েতে, কি যেন বলে, ঠাকুর ঘরে। এবার মালিক বলছে ঠাকুর ঘরে কে রে? চোর বলছে আমি তো কলা খাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থাটা। উনি তো নাম নেননি, প্লাস ওই 3 জনের কেউই, 3 জন 4 জন যারাই ছিল তারা কিন্তু কেউই নাম নেননি। তাহলে উকিল নোটিশটা কেন এলো? এটা প্রমাণ হলো যে এই কোর্সের কথা যেটা বলা হচ্ছে, এটা ওনার
ওই সেই বড় ইউটিউবারের পোস্ট। কমিউনিটিতে চলছে উত্তর প্রত্যুত্তর এগুলো চলছে। বড় বড় ইউটিউবার, এদের বড় বড় ব্যাপার স্যাপার, চিন্তা ভাবনাও আলাদা। কিন্তু আমি একজন ছোট্ট ইউটিউবার, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাইকোলজির, আমার ব্যাপারটা তখন চট করে আমি আমার একটা ক্লাসের সাথে রিলেট করছিলাম। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাসে মেন্টাল হেলথ পড়াতে গেছি, তখন জনে জনে প্রত্যেককে জিজ্ঞেস করেছি তাদের মেন্টাল হেলথের ব্যাপারে। তো মেয়েরা যা বলছিল তার চাইতেও ছেলেদের যে উত্তর মোটামুটি একই ধরনের। তাদের উত্তর হচ্ছে যে অনেক সময় একটা ফ্রাস্ট্রেশন আসে, অনেক সময় একটা অ্যাংজাইটি হয়, অনেক সময় ডিপ্রেশন হয়। আমি বলছিলাম কেন, যে না এই তো পড়ছি, এখন কি করে আমি রোজগার করতে পারবো। এটা একটা সবসময় একটা চিন্তা হয় যে কি করে মা বাবা এতদিন, অ্যাকচুয়ালি আমাদের কলেজে যে ছাত্রছাত্রীরা পড়তে আসে তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটা লো আর কি। তো সুতরাং এদের তখন মা বাবা খুব পরিশ্রম করে এদেরকে পড়াতে পাঠায়। তো মা বাবা এত কষ্ট করে পড়িয়েছেন, এখন মা বাবাকে, আমি তো বড় হয়েছি, অ্যাডাল্ট হয়েছি, এখন মা বাবার হাত আমি কি করে বাটাবো সেই টেনশন আমার সবসময় থাকে। বাস এখানেই এমএলএমগুলো এখানেই কিন্তু ট্র্যাপে পড়ে যায়, ট্র্যাপে ফেলে এই ধরনের বাচ্চাদেরকে। কেননা যে কোনো একটা ব্যবসা, এমএলএম তো বিজনেস, তাই না, মার্কেটিং, তো সেখানে কিন্তু এটা লাগে, তাই না, এটা লাগে। সাইকোলজি জানতে হয়। আমি কাস্টমার ধরবো, কাস্টমারের সাইকোলজি, কাস্টমারের স্যাটিসফ্যাকশান, কাস্টমারের নিড, কাস্টমারের কোনো লোভ আছে কিনা, কাস্টমারের কোনো জেলাসি আছে কিনা, এগুলো কিন্তু এগুলো স্টাডি হয়, রিসার্চ হয়, তারপরে না একটা প্রোডাক্ট একটা লঞ্চ হয়। হ্যাঁ, তো সুতরাং এখানে এই ধরনের ছেলে মেয়েরা যেখানে রয়েছে তাদেরকে তো সহজেই ট্র্যাপে ফেলা যায়। যে স্বপ্ন দেখালাম যে তুমি যদি এটা করো, আরে আমি তো একসময় এটা ভাবতাম, কিন্তু আমি তো এখন লাখে খেলছি। এই দেখ, এই ঘড়িটা মাত্র আমি পরশুদিন কিনলাম। ও তোকে তো দেখাতে ভুলে গেছি, এই যে আইফোন, এটা আমি গতকালকে কিনেছি, জানিস, এত 1000 টাকা দাম। তো এই করে ওর লোভকে, ওই যে কয়লাতে একটু যদি ঘি ফেলে দাও, আগুনে ছোট্ট দিকি করে আগুন জ্বলছে, একটু যদি ঘি ফেলে দাও, দাও দাও করে জ্বলতে থাকবে। ঠিক সেরকম তার ভেতরে যে তুষের মতো জ্বলছিল তার মানে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, যে আমি কি করব, মা বাবাকে কি করে আমি হেল্প করব, রোজগার করব কি করে। সুতরাং বাস ট্র্যাপে পড়ে গেল। কেননা এই কোনো প্রোডাক্ট, আজকাল এখনও অনেক প্রোডাক্ট বাজারে চলছে, অনেক প্রোডাক্ট নিয়ে প্রচুর কেস হয়েছে, হ্যাঁ, প্রচুর প্রোডাক্ট উঠে গেছে, প্রোডাক্ট চলছে। এখন প্রোডাক্ট যদি ভালো হয়, মানুষের স্বার্থে যদি হয়, মানুষের কল্যাণে যদি লাগে, সেই প্রোডাক্ট বিক্রি করা নিয়ে, সেই প্রোডাক্ট মার্কেটিং নিয়ে, হ্যাঁ, সেই প্রোডাক্ট সেলিংয়ে কোনো তো প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে ওই প্রোডাক্ট নাকি দমদার নয়, এখন হচ্ছে সেটাই, এবং যাকে খুশি তাকে দেওয়া হয়ে যাচ্ছে। এবার বড় বড় বিজনেসম্যান যারা রয়েছেন, এরা তো আর প্রত্যেকটা বিজনেসে গিয়ে ওনাদের নজর, ওনারা একদম পাই টু পাই তো নজর দিচ্ছেন না, ওনাদের আন্ডারে যারা মানে রয়েছেন এরা মোটামুটি দেখছেন। এবার এরা এখানে গন্ডগোল যদি করে থাকে যাকে তাকে, কেননা আজকেই সন্দীপ মাহেশ্বরীজির, আজকে না গতকালকে একটা পোস্ট দেখেছি যে চিরুনি বিক্রি করা কোনো দোষের নয়, কিন্তু যার নাকি চুল নেই, টাক আমরা বাংলায় যেটা বলি, তাকে তুমি চিরুনি বিক্রি করছো। ঠিক সেরকম যে ছেলেটা বা যে মেয়েটা বিজনেস সম্পর্কে তার ধারণা নেই, বা মানে পছন্দ করে না, বা তার পড়াশোনাটাই নেই, তাকে এতটা লোভ দেখানো হয়েছে যে সে পড়াটাই ছেড়ে দিল, বা সে ক্লাস 6-7 অবধি পড়েছে, ক্লাস 5 অবধি পড়েছে, সে কি করে পারবে যে আরেকজন লোককে মোটিভেট করে একটা প্রোডাক্ট বিক্রি করতে। তো যার যেখানে স্কিল নেই, তো সেই স্কিলটা তো আগে শেখানো হবে, সেই স্কিলটা তাহলে তৈরি হোক, স্কিলটা তৈরি করানো হোক। এখন সেই কোর্সে কি আছে আমার জানা নেই, কিন্তু বিভিন্ন জনের ভিডিও দেখে আমি যেটা বুঝলাম যে কোর্স
কন্টেন্টে, কোর্স কন্টেন্টে নাকি সেরকম রিচ নয় কোর্স কন্টেন্টটা। প্রবলেম হচ্ছে সেখানে। বর্তমান যুগের ছেলে মেয়েদের আরেকটা যেটা প্রবলেম, যেটা হ্যাঁ জেনারেশনের তো একটা পার্থক্য থাকবেই। আমাদের সময় কিন্তু আমাদের এতটা পকেট মানির ব্যাপার ছিল না। কোনোদিন মা বাবা হ্যাঁ আমার মাসে কিন্তু আমাকে এত টাকা দিতে হবে, এটা আমার পকেট মানি। এই পকেট মানির ব্যাপারগুলো কিন্তু, কেননা আমার মা বাবা দুজনেই তো চাকরি করতেন, হ্যাঁ আমরা অভাবের মধ্যে বড় হয়েছি, কিন্তু কথা হচ্ছে যে পকেট মানি সেই ব্যাপারটা কিন্তু আমাদের সময় ছিল না। বা আমাদের সময়ে মানে সেই এত জাঙ্ক ফুড, এত ফাস্ট ফুড, এত ভ্যারাইটি অফ ফুডস, এগুলো কিন্তু আমাদের ছিল না। আমাদের কি ছিল? চানাচুর, 5 টাকা দামের আইসক্রিম, মানে যেদিন 5 টাকা দামের আইসক্রিম খেয়েছি মানে সেদিন তো সাংঘাতিক, আমিই রাজা আর কে। কিন্তু এখন তাদের প্রচুর ফাস্টফুড, প্রচুর হরেক রকমের নাম, হরেক রকমের দাম, হরেক রকমের রং, সব। সর্বোপরি আমাদের সময় মোবাইল ছিল না, এখন মোবাইলের প্যাক ভরতে হবে। তো ন্যূনতম একটা পকেট মানি আজকালকার ছেলে মেয়েদের সবার লাগে। তো প্রত্যেক দিন মা বাবার কাছে হাত পাতা সমস্যা। টিউশন করে যে রোজগার করব সেই বিদ্যা আমার ঘটে নেই। এবার কি হয়েছে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা সব কিছু খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি। অ্যাকচুয়ালি সব কিছু ইজিলি মোটামুটি অ্যাক্সেসেবল হয়ে গেছে। তো এখন জেনারেশনের কিন্তু ধৈর্য জিনিসটাই কম। আগে 100 জনের মধ্যে যদি 90 জনের ধৈর্য থাকতো, এখন 100 জনের মধ্যে 90 জনেরই ধৈর্য নেই। শর্টকাট মেথড, শর্টকাট মেথড। আগে কিন্তু আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতাম, এখন লিফট। সুতরাং সব কিছু শর্টকাট। এবার যেখানেই স্বপ্ন সেখানেই ট্র্যাপ, যেখানে স্বপ্ন সেখানেই 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 10 লাখ, বাস। যেখানেই স্বপ্ন সেখানে তুমি এটা বিক্রি করে দাও, তাহলে তুমি কমিশন পাবে। বিজনেসম্যান তো আর সে সেলসম্যান হয়ে গেল। কোথায় হবার কথা ছিল বিজনেসম্যান, হয়ে গেল সেলসম্যান। এই ভিডিও দেখে যেটা বোঝা যাচ্ছে। তো এখন তো কমিউনিটি পোস্টে পোস্টে চলছে সব। তো এখন দেখা যাক কি হয়। তবে একজন টিচার হিসাবে আমার যেটা মনে হয়, এবং সাইকোলজির ব্যাকগ্রাউন্ডের লোক হিসাবে আমার যেটা মনে হয়, যুব সমাজ তোমাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে, তোমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। যে বিজনেস করতে এসছে সে তো বিজনেস করবেই, যে প্রোডাক্ট বিক্রি করতে এসছে সে তো প্রোডাক্ট বিক্রি করবেই। তাহলে তোমার পাড়াতে তোমার বয়সী 10 জন আছে, 10 জনের মধ্যে 4 জন প্রোডাক্টটা কিনেছে, অথচ সেই সেলসম্যান কিন্তু 10 জনের কাছেই গেছিল, 4 জন কিনেছে, বাকি 6 জন তো কেনেনি। 6 জনকে তো মোটিভেট করতে পারেনি। তোমরা কেন ইজিলি মোটিভেট হয়ে গেলে? মানে যেখানে পয়সা দেখছো সেখানেই বাস হয়ে গেল, সব ইজি হয়ে গেল। এত সোজা নয় সব কিছু। একটা ভাত যখন আমরা মুখে দিই তার পেছনে প্রচুর পরিশ্রম। কোনো শর্টকাট হবে না, কোনো শর্টকাট নেই সাকসেস হবার। হ্যাঁ, কোনো শর্টকাট মেথড নেই। চেষ্টা করেই যেতে হবে, চেষ্টা করেই যেতে হবে। মাকড়সা যেমন দেখো কি সুন্দর জাল বুনতে থাকে, চেষ্টা করে 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 সে ধীরে 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 জালটা বুনতে থাকে। ঠিক সেরকম সেই কষ্ট কিন্তু করতে হবে, শর্টকাট মেথড নেই। যেখানে টাকা সেখানে সম্পর্ক ছিন্ন করতেও অনেক সময় যুব সমাজ ভাবে না। আজকেই পেপারে উঠেছে মাকে প্রচণ্ড মেরেছে, জায়গা সম্পত্তি হাতিয়ে নিয়েছে। লোভ, লোভ সম্পর্ককেও কালিমালিপ্ত করে দেয়। সুতরাং সচেতন হতে হবে। আর আমি আবারও বলছি, কারোর পক্ষে বা কারোর বিপক্ষে নয় আমি। আমি যেখানে সত্য সেই সত্যের পক্ষে আমি এখন ভাবছি এবং ইগারলি ওয়েট করছি যে সত্যটা কি। সত্যটা জানতে যে চায় ভারতবাসী, এমনকি বিশ্ববাসীও হয়তো। কেননা এরা দুজনই কিন্তু ভারতের এই আপামর জনসংখ্যা জনগোষ্ঠীর হৃদয়ে রয়েছেন, বিশ্বের প্রচুর সংখ্যক মানুষের হৃদয়ে রয়েছেন। তো নিশ্চয়ই আমরা সত্যটা জানব, সত্যটা আমাদের কাছে আসবে, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জালে পড়বেন না। যে কোনো প্রোডাক্ট কিনতে
যাচাই করবেন প্রোডাক্টটা আপনার জন্যে কিনা বা আপনার কাজে লাগবে কিনা বা এটা ব্যবহারে কি হতে পারে, এগুলো সব যাচাই করে তারপর একটা প্রোডাক্ট নেবেন, তার আগে নয়। নমস্কার।